রিসার্চ ডাইজেস্ট পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। সায়েন্স ফিকশন যত না সারপ্রাইজিং, রিয়েল সায়েন্স তার থেকেও বেশি চমকপ্রদ। সেরকম অসংখ্য চমকপ্রদ গবেষণা হচ্ছে পৃথিবী জুড়ে। জ্ঞান ও বিজ্ঞানের এই অগ্রযাত্রায় বাংলাদেশি বিজ্ঞানীরাও কন্ট্রিবিউট করছে, সেটা হোক দেশে বা দেশের বাইরে থেকে। এই প্ল্যাটফর্মে আমরা কথা বলবো সরাসরি সেই সব সায়েন্টিস্টদের সাথে তার কোনো একটি রিসেন্টলি পাবলিশড আর্টিকেল নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু বিজ্ঞান সহজে বলা আরো কঠিন। তবু আমরা সেই চেষ্টাটি করব। সায়েন্টিফিক আর্টিকেলের যে অথর, সরাসরি আমরা তার সাথেই কথা বলবো এবং তার গবেষণা সম্পর্কে সহজে বোঝার চেষ্টা করব এবং ইন দ্য বিগার কনটেক্সট কিভাবে সেই কাজটি আমাদের সায়েন্স এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করবে সেটা জানতে চাইব। আজকে আমরা যে আর্টিকেলটি নিয়ে কথা বলবো সেটি সম্প্রতি পাবলিশড হয়েছে নেচার কমিউনিকেশনস জার্নালে। টাইটেল হচ্ছে ট্যান্ডেম মোবিলাইজেশন অফ অ্যান্টিফাস ডিফেন্সেস অ্যালংসাইড এসসিসি মেক এলিমেন্টস ইন স্টেফাইলোকক্কি। এই কাজটি মূলত মাইক্রোবায়োলজি ফিল্ডের বলতে পারি এবং এই আর্টিকেলটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ফার্স্ট অথর মোতাহের হোসাইন। মোতাহের ভাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই, কিন্তু বর্তমানে তিনি আছেন ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনে অ্যাজ এ পিএইচডি ক্যান্ডিডেট। ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ বান্না ফর হ্যাভিং মি। সো আমি ব্যাকগ্রাউন্ড দিয়েই শুরু করি আপনার সাথে কথা বলা। সো আমরা তো জানি যে আমাদের হিউম্যান বডিতে ইমিউন সিস্টেম একটা ইনক্রেডিবল জব করছে, যে আমরা প্রতিনিয়ত ভাইরাস, ব্যাকটেরিয়া সহ আরো অনেক মাইক্রো অর্গানিজমস এর এক্সপোজড হচ্ছি, কিন্তু আমাদের ইমিউন সিস্টেম আমাদের প্রতিনিয়ত প্রোটেক্ট করছে। ইভেন আমার মনে হয় যে এটা একটা সারপ্রাইজিং বিষয় যে আমরা কিভাবে লাইভ আছি এখনো প্রতিদিন। তো হিউম্যান ইমিউন সিস্টেম নিয়ে আমাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু ব্যাকটেরিয়াল ইমিউন সিস্টেম নিয়ে খুব বেশি আসলে ধারণা নেই। তো ব্যাকটেরিয়াও তো নিজেকে প্রোটেক্ট করার জন্য ওর কিছু সিস্টেম তৈরি হয়েছে। তো আমাদের কিছু ধারণা দেন যে ব্যাকটেরিয়াল ইমিউন সিস্টেম গুলো সম্পর্কে, আর হিউম্যান থেকে এটা কিভাবে ডিফারেন্ট? ভেরি গুড কোয়েশ্চেন বান্না। আমি বলবো ব্যাকটেরিয়াল ইমিউন সিস্টেম আর হিউম্যান যে ইমিউন সিস্টেম সেটার অনেক সিমিলারিটিস আছে, আবার ডিসিমিলারিটিসও আছে আর কি। কয়েকটা সিমিলারিটি যেমন হচ্ছে ব্যাকটেরিয়াতে আমাদের ইননেট ইমিউনিটি থাকে, এরপরে অ্যাডাপটিভ ইমিউনিটি থাকে। ইননেট যেটা ব্যাকটেরিয়াতে ইনবিল্ড থাকে, অ্যাডাপটিভ হচ্ছে ব্যাকটেরিয়া যেটা এক্সপোজারের সাথে হচ্ছে অ্যাকোয়ার করতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ব্যাকটেরিয়ার প্রিডেটরস হচ্ছে ব্যাকটেরিওফেজ বা প্লাজমিড, যেগুলো হচ্ছে ফরেন জেনেটিক ম্যাটেরিয়াল। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাদের ইননেট ইমিউন সিস্টেম থাকে, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম থাকে। ইননেট গুলো হচ্ছে তাদের সারফেসের যে মডিফিকেশন থাকে, যেখানে ফেজ বাইন্ড করার পরে তার ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেয়। ওই জায়গায় সারফেসে এসে মডিফিকেশন করতে পারে। এটা একটা ইননেট ইমিউন সিস্টেম যেটা ব্যাকটেরিয়া ডেভেলপ করে থাকে। এছাড়া রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম আছে, যেখানে হচ্ছে দুইটা এনজাইম সিস্টেম। একটা এনজাইম হচ্ছে ব্যাকটেরিয়া তার নিজের ডিএনএ কে মিথাইলেট করে, আর ফরেন ডিএনএটা থাকে আনমিথাইলেটেড। তো রেস্ট্রিকশন এনজাইম যেগুলো থাকে ব্যাকটেরিয়া এনকোড করে, তো এনজাইম গুলো যেটা করে ফরেন ডিএনএ কে সে কেটে দিতে পারে এবং সে নিজের ডিএনএ কে প্রোটেক্ট করতে পারে। সো ইট ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ফরেন ডিএনএ। হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, হিউম্যানেরও ইমিউন সিস্টেম ইননেট এবং অ্যাডাপটিভ দুইটাই থাকে। তো ওই জায়গাতে একটা সিমিলারিটিস আছে। ডিসিমিলারিটি যেটা হচ্ছে, হিউম্যানের মধ্যে আমাদের সাইটোকাইনস থাকে, বিভিন্ন রকম হরমোনাল ব্যাপার থাকে, সেলুলার মেডিয়েটরস থাকে এবং ডিফারেন্ট টাইপস অফ সেলস থাকে। ব্যাকটেরিয়া ইটসেলফ ইজ এ সিঙ্গেল সেল, সো ওই জায়গাতে একটা বিগ ডিফারেন্স থাকে আর কি। এরপর অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম হিউম্যানের ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে অ্যান্টিবডি প্লাস আদার জিনিসগুলো, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম কোনো অ্যান্টিবডি নেই। ব্যাকটেরিয়ার যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম সেটা হচ্ছে খুবই পপুলার এখন, ক্রিসপার-ক্যাস সিস্টেম। ওইটা যেটা হয় যে যখন কোনো একটা ফরেন জেনেটিক ম্যাটেরিয়াল ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট হয় বা ঢুকে যায়, তখন ব্যাকটেরিয়া যেটা করে কি, ওই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে কিছুটা পার্ট তার নিজের ডিএনএ তে ইন্টিগ্রেট করে নিতে পারে। এবং সে যদি সার্ভাইভ করে এবং সিমিলার টাইপের আরেকটা ব্যাকটেরিয়া ফেজ বা কোনো প্লাজমিড যদি তাকে ইনফেক্ট করে এগেইন,
ব্যাকটেরিয়া ওই ডিএনএটাকে যেটা আগে সে নিজের জিনোমে হচ্ছে ইন্টিগ্রেট করেছিল সেটা দিয়ে সে অ্যালাইন করে দেখতে পারে যে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা আগেও তাকে ইনফেক্ট করেছিল। এবং সেই সিগন্যাল থেকে সে তার কিছু মেশিনারিজ তৈরি করে। বিভিন্ন রকম এনজাইমস থাকে এবং কিছু আরএনএ থাকে তারা মিলে একটা আরএনএ কমপ্লেক্স করে ক্রিসপার প্লাস আরএনএ কমপ্লেক্স। সেই কমপ্লেক্সটা করে কি ওই ব্যাকটেরিয়া যে ফরেন জেনেটিক ম্যাটেরিয়াল যেটা এখন ইনসার্ট হলো সেটাকে ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করে তার কিছু এনজাইমস থাকে সেটাকে কাট করার জন্য আরকি। এইটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। হিউম্যানের ক্ষেত্রে হয়তো এরকম না। সেটা হচ্ছে অ্যান্টিবডি বা আদার জি, জি। সেলুলার হিউম্যানের মেডিয়েটেড ক্ষেত্রে তো কাজ। আমরা জানি যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম গুলা অনেকগুলা সেলের উপর পার্টিকুলার সেলের উপর ডিপেন্ড করে টি সেল, টি সেল। তো হুম, হুম। ব্যাকটেরিয়ার তো সেই সুযোগ নেই আরকি। না, ব্যাকটেরিয়া itself is a single cellular organism. হুম, হুম। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন আরেকটা বিষয় আপনার পেপারের ইন্ট্রোডাকশন সেকশনে ছিল যেটা নিয়ে যেটা পেপারের কাজের জন্য ইম্পোর্টেন্ট ছিল যে হরিজন্টাল জিন ট্রান্সফার। আমরা তো জানি যে ইউজুয়ালি হিউম্যান এর ক্ষেত্রে জিন ট্রান্সফারটা ভার্টিক্যালি হয়। বাবা-মা থেকে ছেলেতে যাচ্ছে বা এভাবে যাচ্ছে। তো এই এই হরিজন্টাল জিন ট্রান্সফারটা কিভাবে ব্যাকটেরিয়া করে এবং হচ্ছে এটা কেন ইম্পোর্টেন্ট? বা ইমিউন সিস্টেমের সাথে ওদের ইমিউন সিস্টেমের সাথে এটা কিভাবে রিলেটেড? এটা খুবই সুন্দর কোয়েশ্চেন আরকি। হরিজন্টাল ট্রান্সফারটা মূলত ৩ টা মেজর উপায়ে হতে পারে। এছাড়াও কিছু মাইনর ব্যাপার আছে। বাট মেজর গুলাই মোস্টলি পপুলারলি নোন আরকি। একটা হচ্ছে যে ন্যাচারাল ট্রান্সফরমেশন। সো ব্যাকটেরিয়া হচ্ছে কিছু মেশিনারিজ থাকে কম্পিটেন্সির জন্য। কম্পিটেন্সি বলতে ব্যাকটেরিয়া যখন অন্য একটা জেনেটিক ম্যাটেরিয়াল তার এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে নিতে চায়, তার কিছু মেশিনারিজ থাকে, বিভিন্ন রকম এনজাইমস বা প্রোটিনস থাকে। যেমন ব্যাসিলাস ব্যাকটেরিয়াতে এক ধরনের পিলাস থাকে। সে একটা প্রোট্রুশন বাইরে নিক্ষেপ করতে পারে। সেটা দিয়ে হচ্ছে এক্সটার্নাল ডিএনএ কে সে পিক করে তার ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকিয়ে ফেলে। তো এরকম কিছু প্রোটিনস প্লাস আদার সেলুলার পার্ট থাকে যেটা হচ্ছে ফরেন জেনেটিক ম্যাটেরিয়াল যেমন ডিএনএ ওগুলাকে সে হচ্ছে নিজের ভিতরে নিয়ে এবং ওই পার্টটাকে তার নিজের জিনোমের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করতে পারে রিকম্বিনেশন থ্রুতে আরকি। তো এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া ন্যাচারালি এভেইলেবল ডিএনএ কে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে নেয়। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ট্রান্সফরমেশন। আরেকটা মেথড আছে যেটাকে বলে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিয়ার ওয়ান অফ দ্য একটু আগে যেটা বললাম ব্যাকটেরিওফেজ থাকে। এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। হিউম্যান ভাইরাসের মতো না। এই ভাইরাসগুলো শুধুমাত্র ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। তো এই ব্যাকটেরিওফেজ ভাইরাসগুলা যখন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তার ডিএনএটা হচ্ছে তার ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে। ঢুকে যেটা করে ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ ট্রান্সক্রিপশন যে মেশিনারিজ গুলো থাকে বা ট্রান্সলেশন এর মেশিনারিজ থাকে, সেইগুলাকে সে কন্ট্রোল করতে পারে নিজের পারপাসে। হুম, তো ব্যাকটেরিয়া নিজের রেপ্লিকেশন বন্ধ করে তখন ফেজের বিভিন্ন রকম প্রোটিনস লাগে যেগুলাকে প্লাস হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালটাও তারা হচ্ছে কপি করে নিতে পারে। দেন ব্যাকটেরিওফেজ যখন নিজে ওই ক্যাপসিড প্লাস হচ্ছে টেইল ফাইবার এগুলা গঠন করে যখন এটা অ্যাসেম্বল হয়, তখন তার নিজের ডিএনএটাকেও তার মধ্যে ঢুকায়। ওই সময় ব্যাকটেরিওফেজ হচ্ছে একটা ভুল করে অনেক সময় যেটা তখন যেটা করে কি ব্যাকটেরিয়া থেকে আদার কিছু ডিএনএ তার ভিতরে ঢুকে নিতে পারে। তো ওই যে ডিএনএটা তো ব্যাকটেরিওফেজের মধ্যে ঢুকিয়ে নেওয়ার যেটা তার নিজের ছিল না, ওই হুম, ব্যাকটেরিওফেজ যখন ব্যাকটেরিয়াকে লাইস করে বের হয়ে যাবে, তখন অন্য কোনো একটা ব্যাকটেরিয়াকে যখন ইনফেক্ট করবে, তখন তার নিজের ডিএনএ এর পাশে আগের ব্যাকটেরিয়া থেকে যে ডিএনএটা নিয়ে আসছিল সেটাও তখন তাকে ইনফেক্ট করে দেয় আরকি। তো এটাকে বলে হচ্ছে ট্রান্সডাকশন যেটা হচ্ছে ব্যাকটেরিওফেজ ভাইরাসের থ্রুতে হয়। আরেকটাকে বলা হচ্ছে কনজুগেশন। হুম, কনজুগেশন হচ্ছে যখন ২ টা ব্যাকটেরিয়া একটা থাকবে ডোনর আরেকটা থাকবে হচ্ছে গিয়ে রিসিপিয়েন্ট। তো তাদের মধ্যে কিছু এরকম প্রোটিনেশিয়াস মেশিনারিজ থাকে। তো ২ টা ব্যাকটেরিয়া পাশে এসে আ তাদের মধ্যে একটা পাইলাস বা টানেলের মতো তৈরি করে। সেটার থ্রুতে হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া যে ডোনর তার ডিএনএটা রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার মধ্যে চলে যেতে পারে আরকি। এবং সেইখানেও ওই যে ফরেন ডিএনএটা তার মধ্যে গেল সেটার ইন্টিগ্রেশন বা রিকম্বিনেশন এর থ্রুতে ব্যাকটেরিয়া নিজের জিনোমে হচ্ছে ইন্টিগ্রেট হয়ে যেতে পারে এবং সেটা তখন ব্যাকটেরিয়া নিজের ডিএনএ মনে করে। সে যখন রেপ্লিকেট করে তার ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা আবার তার নিজের জিনোমের সাথে হচ্ছে রেপ্লিকেটেড হয়ে তার মধ্যে ইনক্লুডেড হয়ে যায় আরকি। হুম, সো এই ৩ ইন্টারেস্টিং। টা হচ্ছে হরিজন্টাল জিন ট্রান্সফার মেথড। তুমি যেটা 2nd কোয়েশ্চেন ছিল যে এটা কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইমিউন বা আদার সিস্টেমের সাথে কিভাবে আ রিলেটেড বা আচ্ছা ওদের ইমিউন প্রোটেকশন দিচ্ছে কিভাবে?
ব্যাকটেরিওফেজ বা প্লাজমিড যেগুলা, সেগুলা মূলত হচ্ছে মোবাইল জেনেটিক এলিমেন্টস রাখি যাদের থ্রুতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিফেজ ডিফেন্স জিনিসগুলা মুভ করতে পারে। যেহেতু অ্যাজ এ হোল ব্যাকটেরিওফেজ ডিএনএটা অন্য একটা ব্যাকটেরিয়াতে যায় বা প্লাজমিড ডিএনএটা অন্য একটা ব্যাকটেরিয়াতে যেতে পারে। সো প্লাজমিড বা ব্যাকটেরিওফেজ গুলা যেটা করে কি ওই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলা বা তাদের জিনোমে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস কোড করে। অথবা অ্যান্টিফেজ ডিফেন্স জিনিসগুলো এখন রিসেন্টলি ডিসকভার হচ্ছে। তো এই মোবাইল জেনেটিক এলিমেন্টস গুলো থ্রুতে হচ্ছে মূলত এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে মুভ করার সময় তাদের এই ডিফেন্সিভ যে এগুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিফেজ রেজিস্ট্যান্স এগুলা হচ্ছে তারা ক্যারি করতে পারে। এখন সার্টেন কিছু ব্যাকটেরিয়া হয়তো এগুলো থাকে না। এখন যখন অন্য একটা ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আসবে, যাদের থাকে না তারা হয়তো অ্যান্টিবায়োটিক্স বা ফেজ থেরাপির এগেইনস্ট এ সেনসিটিভ। কিন্তু যখন এটা হুম, অন্য একটা ব্যাকটেরিয়া থেকে আসবে তাদের থ্রুতে তখন তারা ওই অ্যান্টিবায়োটিক অথবা ফেজের এগেইনস্ট এ তখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তখন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না বা ফেজও কাজ করবে না আরকি। যেটা এখন মানুষ চিন্তা করতেছে ফেজ থেরাপি এজ এ বিগ পটেনশিয়াল। ওকে, ওকে, ইন্টারেস্টিং। তো আম আরেকটা যে বিষয়টা ছিল যে স্টেফাইলোকক্কাস ক্যাসেট ক্রোমোজোম যেটা নিয়ে আপনারা মূলত কাজ করেছেন। তো এবং এসসিসি মেক। তো যখন আপনারা স্টাডিটা ইনিশিয়ালি তো কি প্রবলেমটা ছিল যেটা মূলত আপনারা যে কারণে মূলত স্টাডিটা শুরু করেছিলেন এবং আ সাথে হয়তো এসসিসি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেন আমাদের সাথে। আচ্ছা, এসসিসি হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে মোবাইল জেনেটিক এলিমেন্টস যেগুলো হচ্ছে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে মুভ করতে পারে। এর মধ্যে কিছু মোবাইল জেনেটিক এলিমেন্টস যেগুলো খুব হাইলি স্টাডিড প্লাজমিড এবং স্ট্যাফিলোকক্কাস আরেকটা থাকে স্ট্যাফিলোকক্কাল প্যাথোজেনিসিটি আইল্যান্ড সংক্ষেপে সাপি বলে বা অন্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা বলে এটাকে পিকি বলে। ফেজ ইনডিউসিবল ক্রোমোজোমাল আইল্যান্ড। পিকিস গুলা হচ্ছে একটা ফেজ যখন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তখন এই একটা জিনোমিক আইল্যান্ড ব্যাকটেরিয়ার মধ্যে থাকে সেটা হচ্ছে ট্রিগার্ড হয়। ট্রিগার্ড হয়ে সে হচ্ছে তার ব্যাকটেরিয়ার জিনোম থেকে বের হয়ে ফেজের ক্যাপসিডের মধ্যে ঢুকে যায়। ইনস্টেড অফ ফেজের নিজের ডিএনএ পরিবর্তে ব্যাকটেরিয়ার ওই জিনোমিক পার্টটা ফেজের ক্যাপসিডে ঢুকে যায় এবং ওই ক্যাপসিডটাকে সে আরো ছোট করে ফেলতে পারে। আচ্ছা। করে হয় কি তখন এই ফেজের থ্রুতে সে অন্য জায়গায় মুভ করতে পারে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা নিজস্ব প্যারাসাইট যেটা ফেজের এগেইনস্ট এ কাজ করে। কারণ ফেজের ডিএনএ তখন ফেজের ক্যাপসিডের মধ্যে ঢুকতে পারে না। হুম, হুম। তো এরকম অনেক মোবাইল জেনেটিক এলিমেন্টস আছে বিভিন্ন ব্যাকটেরিয়াতে। তো যখন স্ট্যাফিলোককাসের বাইরে অন্য কোনো ব্যাকটেরিয়াতে থাকে সেটাকে পিকি বলে। পিকি স্ট্যান্ডস ফর ফেজ ইনডিউসিবল ক্রোমোজোমাল আইল্যান্ড। তো যেহেতু ফেজ দিয়ে এটা ইনডিউসড হচ্ছে সেজন্য এটাকে পিকি বলতেছে। স্ট্যাফিলোকক্কাসের ক্ষেত্রে এটা আলাদা নাম আছে যেটাকে বলে স্যাপি স্ট্যাফিলোকক্কাল প্যাথোজেনিসিটি আইল্যান্ড মোস্টলি ফর অরিয়াস। এরকম আরেকটা ক্যাসেট ক্রোমোজোম বা মোবাইল জেনেটিক এলিমেন্টস হচ্ছে এসসিসি ম্যাক হুইচ ইজ স্ট্যাফিলোকক্কাল ক্যাসেট ক্রোমোজোম। আর ম্যাক হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট জিন। তো এটা এক ধরনের ক্যাসেট ক্রোমোজোমাল রিজিয়ন যেটা হচ্ছে 20 থেকে 60 কিলো বেস পেয়ার লেংথ এর হয়। এবং তাদের একটা বর্ডার সিকোয়েন্স থাকে যেটা 18 নিউক্লিওটাইড বেস পেয়ার এর মতো এবং এটা হচ্ছে ডিরেক্ট রিপিট সিকোয়েন্স। এবং ওই ক্যাসেট ক্রোমোজোমটা এক ধরনের এনজাইম কোড করে যেগুলোকে বলে ক্যাসেট ক্রোমোজোম রিকম্বিনেজ। ওই রিকম্বিনেজ এনজাইম গুলা ওই ডিরেক্ট রিপিট সিকোয়েন্স এর মধ্যে বাইন্ড করতে পারে। বাইন্ড হুম, করে তাকে পাশাপাশি নিয়ে এসে হোমোলজি রিকম্বিনেশন করে ওই পার্টটাকে ব্যাকটেরিয়া থেকে বের করে নিতে পারে সার্কেল হিসেবে। সো ব্যাকটেরিয়ার রিমেইনিং জিনোমটা হচ্ছে কানেক্ট হয়ে যায় এবং এইটুকু এসএসসি যে পার্টটা সেটা হচ্ছে জিনোম থেকে বের হয়ে একটা সার্কেল গঠন করে প্লাজমিডের মতো। এবং এই এসএসসির মধ্যেই থাকে আরেকটা জিন যেটাকে বলা হচ্ছে মেথিসিন রেজিস্ট্যান্ট জিন আরকি। হুম। তো এই হচ্ছে এসএসসি এবং ম্যাক। ম্যাক এর মধ্যে ২ টা টাইপ আছে। ম্যাক এ আর ম্যাক সি সো ফার আরকি। ম্যাক বি মানুষ এখনো ওভাবে রিপোর্ট করে নাই বাট সামহাউ তারা নামটা দিছে ম্যাক এ, ম্যাক সি। আচ্ছা। হ্যাঁ, তো আ এখান থেকে আমি আপনাদের যে ফার্স্ট রেজাল্টটা ছিল যে অ্যান্টিফাজ ডিফেন্স আপনারা বা কিছু বায়োইনফরমেটিক এনালাইসিস প্লাস অনেক কিছু করে দেখলেন যে আ অ্যান্টিফাজ ডিফেন্স গুলা মূলত হচ্ছে আম এসসিসি বা এসসিসি মেক এর আশেপাশে হচ্ছে গ্যাদার করে কোনভাবে। তো হ্যাঁ, সেটা সম্পর্কে একটু বলেন। আর কি মেজর আপনাদের ফাইন্ডিংস ছিল এই পেপারে? খুব সুন্দর কোয়েশ্চেন। আ লাস্ট 5 থেকে 6 ইয়ার্স এর মধ্যে খুবই
অনেকগুলো ডিসকভারি হয়েছে এই জায়গাতে। তুমি যদি 6 ইয়ার্স আগেও চিন্তা করো তখন হয়তো অল্প কয়েকটা অ্যান্টিফেজ ডিফেন্স সিস্টেম ছিল। এর মধ্যে একটা খুবই ওয়াইডলি রিকগনাইজড, যেটা হচ্ছে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, যেটা আর্লি 2000 1970s থেকে কাজ চলতেছে এবং এটার উপর নোবেল পুরস্কারও পাইছে সেই আর্লি 70s এ। এছাড়াও আরো ২-১ টা অ্যান্টিফেজ ডিফেন্স সিস্টেমস পপুলার ছিল। ক্রিসপার হয়তো আর্লি 2000 এর দিকে পপুলার হইছে। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, একটা গ্রুপ ছিল হচ্ছে এট NIH এ, ইউজিন কুনিন নামে একজন সায়েন্টিস্ট আছেন। উনি মূলত বায়োইনফরমেটিশিয়ান, NCB এর ওয়ান অফ দ্য ডিরেক্টর। তো উনি যেটা দেখাইছিল যে এই অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলা তারা হচ্ছে ক্লাস্টার করে থাকে, একে অন্যের পাশাপাশি থাকে এবং কিছু ডিফেন্স সিস্টেম ওই সময় ডিসকভার ছিল। তো আমাদের দেশে একটা কথা বলে না যে সঙ্গ দোষে লোহা বসে। হুম, হুম। তো এইখানে সায়েন্টিস্টরা যেটা করলো যে এটাকে ওরা বলে হচ্ছে গিল্ট বাই অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো ওরা যে ইন্টারেস্টিং। থিওরিটা দিল সেটা হচ্ছে একটা অ্যান্টিফেজ ডিফেন্স জিনস যেখানে আছে, তার মানে তার পাশে বা লেফটে বা রাইটে আরো অ্যান্টিফেজ ডিফেন্স জিনস থাকবে আরকি। হুম, 2018 এ রটেম সরপ নামে একজন সায়েন্টিস্ট আছেন এট ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের। উনি এই ফিল্ডটা খুবই ওয়ান অফ দ্য পায়োনিয়ার আরকি। লাস্ট 5 to 6 ইয়ার্স এর মধ্যে প্রচুর কাজ করেছেন উনি। উনি আরো অনেকগুলো ডিফেন্স সিস্টেম এরকম হচ্ছে পাশাপাশি জিনোমের সার্টেন জায়গাতে ডিসকভার করছে আরকি। হুম, এবং রিসেন্টলি যেটা ট্রেন্ড সেটা হচ্ছে এরা দেখার চেষ্টা করছে ওই ডিফেন্স জিনগুলো হচ্ছে কোথায় থাকে। মানে ব্যাকটেরিয়া জিনোমে কোন পাশে কোন রিজিয়নে থাকে। ব্যাকটেরিয়াতে মূলত হচ্ছে কি ২ ধরনের জিনস থাকে বা ২ ধরনের রিজিয়নস থাকে। তো একটা জায়গার যে জিনস গুলো সেগুলোকে আমরা বলি হাউসকিপিং জিনস, যে জিনস গুলো হচ্ছে ব্যাকটেরিয়াতে অলওয়েজ থাকে। এইগুলা তাদের গ্রোথ এর জন্য হচ্ছে এসেনশিয়াল। ওই জিনস গুলো যদি না থাকে ব্যাকটেরিয়া আসলে গ্রো করবে না। আচ্ছা। তো ওই জিনিসগুলাকে আমরা বলি যে হাইলি কনজার্ভড বা হাউসকিপিং জিনস, বিভিন্ন ওয়েতে আমরা এটাকে ডিফাইন করি। আরেকটা রিজনস থাকে যেগুলো হচ্ছে আসলে ব্যাকটেরিয়ার গ্রোথ এর জন্য এসেনশিয়াল না, কিন্তু আদার অ্যাক্টিভিটির জন্য ইফেক্টিভ। এটাকে আমি বলি অনেকটা যে একটা দেশের যেরকম মানে ভিতরের বিভিন্ন রকম গভর্নমেন্ট সিস্টেম থাকবে তাদের দেশকে চালানোর জন্যে। আবার তাদের একটা ডিফেন্স সিস্টেমও থাকে, আর্মিস বা হুম, নেভাল বা পুলিশ। পুলিশ হয়তো ভিতরের ডিফেন্সে কাজ করে, বাট আর্মিরা হয়তো এক্সটার্নাল বা ফরেন এক্সটার্নাল। ডিফেন্স এ কাজ করে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাদের যে ফরেন এনিমিস থাকে, প্লাজমিন বা ব্যাকটেরিওফেজ, তাদের এগেইনস্ট এ কাজ করার জন্য এই জিনস গুলো থাকে। এখন এই জিনস গুলো হয়তো ব্যাকটেরিয়া নিজের গ্রোথ এর জন্য অলওয়েজ এসেনশিয়াল না। তো সার্টেন কন্ডিশন এ হচ্ছে তাদের লাগবে, যখন হয়তো কোনো ফেজের ইনফেকশন হবে তখন তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ওই জিনস গুলো এক্সপ্রেস করবে। এগুলো না থাকলে তাদের গ্রোথ এর কোনো সমস্যা হবে না, বাট সার্টেন কন্ডিশন এ হয়তো তারা ফাইট করতে পারবে না। তো লাইক আমেরিকার হয়তো অনেক ডিফেন্স সিস্টেম আছে, তাদের ফাইটিং ক্যাপাবিলিটি বেশি। তো যেসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম মোর ডিফেন্স সিস্টেম থাকবে তারা ফেজের এগেইনস্ট এ মোর ফাইট করতে পারবে আরকি। আর যেসব ব্যক্তির ক্ষেত্রে এগুলো থাকবে না, তারা হচ্ছে মোর সেনসিটিভ হবে। তারা ফাইট করতে পারবে না তাদের ফরেন জেনেটিক ম্যাটেরিয়াল এর সাথে। তো আমার কাজে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে এন্টিফেজ ডিফেন্স গুলো আমরা জানি যে একটা জায়গাতে ক্লাস্টার করে থাকে। কোন জায়গায় ক্লাস্টার করে থাকে? যেহেতু এগুলো সেলস এর গ্রোথ এর জন্য এসেনশিয়াল না, তো আমাদের একটা আইডিয়া ছিল যে এই অ্যান্টিফেজ ডিফেন্স জিনিসগুলো নিশ্চয়ই ওই মোবাইল জেনেটিক এলিমেন্টস যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া নিজের জন্য এসেনশিয়াল না, বাট থাকলে বিভিন্ন কন্ডিশনে অ্যাডভান্টেজ পায়। নিশ্চয়ই ওই জায়গাতে থাকার চান্স বেশি। তো আমরা কম্পিটিশনালি দেখাইছি যে SSMAC যে এরিয়াটা, যেটা হচ্ছে একটা মোবাইল জেনেটিক এলিমেন্টস, এটা ব্যাকটেরিয়া নিজের গ্রোথ এর জন্য এসেনশিয়াল না, বাট তার বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস বা বিভিন্ন রকম মেটাল রেজিস্ট্যান্ট জিনস ক্যারি করে। তো আমাদের ধারণা ছিল যে এখানে নিশ্চয়ই অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলোও থাকে। হুম, হুম, হুম। আমরা একটা ব্যাকটেরিয়া স্ট্রেইন নিয়ে কাজ করি, Staphylococcus epidermidis RP62 স্ট্রেইন। ওই স্ট্রেইনটাতে অলরেডি ৩ টা ডিফেন্স জিন ডিসকভার ছিল এবং এটা যখন আমরা ম্যানুয়ালি দেখলাম কতটুকু দূরে, তখন দেখলাম যে ৩ টা হচ্ছে SSMAC এর মধ্যে আছে। আচ্ছা। এখন ব্যাকটেরিয়ার জিনোমটা হচ্ছে দেখো 2.5 মেগা বেস পেয়ার, আর ওই SSMAC টা হচ্ছে 2260 কিলো বেস পেয়ার। ওই রিজনটাতে ৩ টা ডিফেন্স জিনস অলরেডি ক্লাস্টার হুম, করে আছে একটা ক্লাস্টার সার্টেন করে। জায়গাতে। তার মানে বাকি টোটাল জিনোমের মধ্যে তার কোনো ডিফেন্স জিনস এখনো ডিসকভারড না।
তো আমরা পরে যেটা দেখার চেষ্টা করলাম যে আমরা এটা একটা স্ট্রেইনে ম্যানুয়ালি দেখতে পারছি। এখন সব স্ট্রেইনে তো ম্যানুয়ালি দেখাটা খুব ডিফিকাল্ট। তখনই হচ্ছে আমরা একটু কম্পিউটেশনাল কিছু কাজ করেছি। সেটা হচ্ছে Staphylococcus epidermidis প্রায় 89 টা স্ট্রেইন। Staph aureus এর ক্ষেত্রে প্রায় 900 জিনোমস, এগুলো হচ্ছে NCBI হচ্ছে অলরেডি রিপোর্টেড। ওই সবগুলা জিনোমস এর মধ্যে দেখলাম যে তাদের SCCMAC এর মধ্যেও এই ডিফারেন্ট জিনস গুলা ক্লাস্টার করে আছে কিনা আরকি। আমরা দেখলাম যে আসলে ওই ডিফারেন্ট জিনস গুলা মূলত ওই SCCMAC বা এর কিছু এক্সটেন্ডেড অ্যাক্সেসরি যে রিজনস গুলা ওই এরিয়াতে হচ্ছে গিয়ে অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলা হচ্ছে ক্লাস্টার করে থাকে। এইটা আমরা দেখেছি বায়োইনফরমেটিক্যালি। আরেকটা যেটা দেখাইছি যে আমি মূলত এটা আগেও অন্য ওয়েতে দেখানো হয়েছে। বাট আমি যেটা দেখালাম সেটা যে ক্যাসেট কমানো রিকম্বিনেজ একটা এনজাইম থাকে SCCMAC এর মধ্যে। তো আমি ওই এনজাইমটাকে যখন হচ্ছে বা তার জিনটাকে যখন একটা হাই কপি নাম্বার প্লাজমিডে এক্সপ্রেস করলাম, তো ওই ব্যাকটেরিয়া ওই জিন্সটা থেকে তার এনজাইমটা হচ্ছে অনেকগুলা কপি তৈরি করবে এবং তার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তো এটা একটা রিকম্বিনেজ, যেটা আমি একটু আগে বললাম যে তাদের ডিরেক্টলি সিকোয়েন্সে বাইন্ড করে তাকে ব্যাকটেরিয়া জিনোমটাকে হচ্ছে বের করে নিয়ে আসে। তো আমি দেখলাম যখন ওই প্লাজমিডের মধ্যে ওই জিনটাকে আমি ক্লোন করলাম। ক্লোন করে যখন ওই সেলস থেকে জিনোমিক ডিএনএ এক্সট্রাকশন করে আমরা ওই দেখার চেষ্টা করলাম যে ওই সার্কেল গুলা বের হয়ে আসে কিনা। তখন দেখলাম যে আসলে ওই যখন আমি ওই জিনটাকে হাই কপি নাম্বার প্লাজমিডে এক্সপ্রেস করি, আমি তখন ওইটার এক্সিশন খুব বেশি দেখলাম আরকি। আরেকটা জিনিস দেখলাম যে আগে যেটা জানা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র ২ টা ডিরেক্টলি সিকোয়েন্স থাকে। বাট আমার কাছে যেটা দেখতে পেলাম যে শুধু ২ টা না, আরো মাল্টিপল ডিরেক্টলি সিকোয়েন্স থাকে। আমি যে ২ টা ফার্স্ট অলরেডি রিপোর্টেড তার পরে আরো ২ টা ডিরেক্টলি সিকোয়েন্স পাইলাম। তো ওভারঅল যেটা দেখালাম যে এই SCCMAC টা বিভিন্ন রকম কম্বিনেশনে কয়েকটা সার্কেল আকারে বের হতে পারে। বড়, ছোট কয়েকটা ওকে। কম্বিনেশন প্রায় ৮ টা রকম সার্কেল হচ্ছে সে হচ্ছে জিনোম থেকে বের করে দিতে পারে। ওইটা আমার একটা কাজের পার্ট ছিল। এটা হচ্ছে এক ধরনের স্ট্রেইন দেখলাম এপিডার্মিডিস। সো স্ট্যাফ এর ক্ষেত্রে যেটা হয় যে আচ্ছা, Staphylococcus কে আমরা কথায় বা মুখে, মুখে স্ট্যাফ বলি সংক্ষেপে। সাধারণ মানুষ আমেরিকাতে দেখি বলে। এইজন্য আমি স্ট্যাফ বলে ফেলতেছি। তো স্ট্যাফ অরিয়াস টা হচ্ছে আরেকটা খুবই পপুলার অর্গানিজম আরকি। হুম, হুম। পপুলার মানে ডেঞ্জারাসলি পপুলার। এটা হচ্ছে মেথিসিন রেজিস্ট্যান্স ক্যারি করে, যেটাকে হ্যাঁ, মানুষ অনেকে স্টাডি করে এটা নিয়ে। অনেক স্টাডি হয় এবং এটার অ্যান্টিবডি রেজিস্ট্যান্স খুব হাই এবং তার এগেইনস্ট এ অ্যান্টিবডি গুলা কাজ করে না। তো এটাকে অনেক সময় মানুষ মার্সা বলে, মেথিসিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। হুম, সো স্ট্যাফ অরিয়াস এর হচ্ছে অনেক জিনোমস অলরেডি রিপোর্টেড। আমরা ওই আরেকটা স্ট্যাফ অরিয়াস এর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্ট্রেইনের ক্ষেত্রে আমি দেখতে পারছি যে ওই SCCMAC গুলা হচ্ছে বিভিন্ন রকম কম্বিনেশনে ব্যাকটেরিয়া থেকে বের হয়ে আসে। এটা আরেকটা পার্ট। আরেকটা আ 3rd বা আরেকটা পার্ট যেটা দেখাইছে সেটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে তাহলে এগুলা কিভাবে ট্রিগার্ড হয়? কে মূলত এটাকে হেল্প করে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে মুভ করার জন্য? তো অনেক হয়তো কন্ডিশন থাকতে পারে। আমি অনেক ওয়েতে ট্রাই করছি। কিন্তু একটা ব্যাপার যেটা শুধু আমি দেখাইতে পারছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে যখন ফেজ ইনফেক্ট করে তখন আল্টিমেটলি তার অনেকগুলো কপি বানিয়ে দেন ব্যাকটেরিয়াকে লাইস করে ব্যাকটেরিয়া থেকে বের হয়ে যায়। এখন আমি যেটা দেখাইতে পারছি মূলত যখন লাইস করে বের হয়ে যায় তখন SCCMAC বা যে সার্কেল গুলা ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় সেগুলাও তখন রিলিজড হয়ে যায়। তার মানে ফেজ ইনফেক্ট করলে অ্যান্টিবডি রেজিস্ট্যান্ট জিনস বা অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলাও মুভ হুম। করতে পারে। আমি শুধু বের হওয়াটা দেখাইতে পারছি। কিন্তু অন্য ব্যাকটেরিয়াটাকে কিভাবে পিক আপ করবে বা ট্রান্সফরমেশন বা অন্য কোনো ওয়েতে হবে কিনা সেটা আমি এখনো দেখাতে পারি নাই আরকি। সো এটুকু দেখাইতে পারছি যে ফেজ ইনফেক্ট করলে এই অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলা বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস গুলা মূলত ব্যাকটেরিয়া থেকে রিলিজড হয়ে যায়। যেটা হয়তো নেচারে অন্য ব্যাকটেরিয়াটাকে পিক আপ করতে পারবে। তার মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস বা অ্যান্টিফেজ রেজিস্ট্যান্ট জিনস গুলা তখন হরিজন্টালি মুভ করার জন্য আরো মোর ফ্যাসিলিটেট হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো এটা তো আসলে আমাদের জন্য একটা কাইন্ড অফ ব্যাড নিউজ। স্পেশালি যে ব্যাকটেরিয়া গুলা হিউম্যান কে ইনফেক্ট করে তাদের জন্য। হুম, হুম। আর আরো একটা ইম্পোর্টেন্ট বিষয় যেটা মানে অনেকেই চিন্তিত সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা অনেক বেশি আ ছড়িয়ে পড়ছে ইদানিং। হুম, আর ব্যাকটেরিয়ার আপনি যে প্রপার্টি গুলা নিয়ে কাজ করলেন এবং হচ্ছে যে নতুন ইনফরমেশন ডিসকভার করলেন। তো এটা তো মনে হচ্ছে ব্যাকটেরিয়া গুলা আরো ন্যাচারালি তারা নিজেদের সারভাইভাল এর জন্য এগুলা ইমপ্রুভ করার চেষ্টা করবে তাদের সারভাইভাল এর জন্য। কিন্তু
এই নলেজ গুলা বা ইনফরমেশন গুলা কিভাবে হয়তো ধরেন অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স এর জন্য আমাদেরকে হেল্প করতে পারে। মোর অ্যান্টিবায়োটিক্স বা বেটার অ্যান্টিবায়োটিক্স তৈরিতে। মানে কোন ফিউচার ডিরেকশন? আ উম উম ২ টা আনরিলেটেড অ্যান্টিবডি রেজিস্ট্যান্স আর অ্যান্টিফেজ আ ডিফেন্স ডিসকভারি যদি বলো আরকি, ফেজ থেরাপি। কিন্তু somehow লিঙ্কড আছে। সেটা হচ্ছে এই স্টাডিটা হয়তো নতুন অ্যান্টিবায়োটিক ডিসকভারির জন্য হেল্প করতেছে না। বাট আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করতেছে যে হুম, হুম। আমি যেটা দেখালাম যে ফেজ ইনফেকশন হলে এই অ্যান্টিবডি রেজিস্ট্যান্ট জিনস গুলা হচ্ছে স্প্রেড করতে পারে। তার মানে একটা পটেনশিয়াল থ্রেট হিসেবে কাজ করবে। এখন লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে মানুষ যেটা কনসিডার করতেছে যে ফেজেস কে এক হুম, ধরনের থেরাপি হিসেবে ইউজ করার জন্যে। সেটাই। মানে এটা অনেক অল্টারনেটিভ টু অ্যান্টিবায়োটিক্স, রাইট? alternatives to antibiotic বা in conjunction with antibiotics. এটা ইনফেক্ট অ্যান্টিবায়োটিক্স এর আগে ডিসকভার করা জিনিস এবং আগে এটাকে থেরাপি হিসেবে ইউজও করত আর্লি 1900 এর দিকে। আচ্ছা। তো তখন হচ্ছে ফেজ গুলাকে চিন্তা করত যে যেহেতু এটা ব্যাকটেরিয়াকে কিল করে, তার মানে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এর ক্ষেত্রে এটাকে ইউজ করা যাবে। তখন কিছু ক্লিনিক্যাল ট্রায়াল ও হইছিল। কিন্তু ওই সময় যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল গুলো ওরকম অর্গানাইজড ওয়ে তে হয় নাই। সো ট্রায়াল ২-১ টা ট্রায়াল ছিল যেগুলো হচ্ছে ফেইল করে। এবং 1945 এ যখন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন ডিসকভার করলো, ওই মিন টাইম হচ্ছে আরো অনেক অ্যান্টিবডি ডিসকভারি হচ্ছিল যেটা হচ্ছে অনেক ইজিয়ার ছিল ডিসকভার করা দেন এপ্লাই করা কম্পারেটিভলি ফেজ থেরাপি আরকি। যার ফলে অ্যান্টিবডি ডিসকভারিটা খুবই পপুলার হয়ে গেল। ও মানুষ ফেজ থেরাপিকে তখন ভুলে গেল। বাট ফেজেস যেটা ছিল যে ওভারঅল মলিকুলার বায়োলজি আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট ছিল। বিভিন্ন রকম ডিসকভারির ক্ষেত্রে CRISPR অথবা প্রেসিশন মডিফিকেশন সিস্টেম এইগুলো অথবা ব্যাকটেরিয়ার আ রেপ্লিকেশন বা আদার প্রসেস জানার জন্য ফেজেস বিভিন্ন মলিকুলার বায়োলজি এতে ইউজ হতো। রিসেন্টলি যেটা হয়েছে CRISPR ডিসকভার হওয়ার পরে CRISPR এর যেহেতু কাজ করে ফেজ এর এগেইনস্ট এ প্লাস হচ্ছে এখন লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে অ্যান্টিফেজ ডিফেন্স জিনস গুলাও ডিসকভার হচ্ছে। যার ফলে এখন ফেজেস গুলা আবার স্টাডিতে ইনক্লুডেড হচ্ছে এবং মানুষ চিন্তা করতেছে ফেজেস গুলাকে একটা অল্টারনেটিভ থেরাপি হিসেবে। আর অন্য সাইডে যেটা হয় যে অ্যান্টিবডি ডিসকভারি গুলা 1945 থেকে 70s বা 80s পর্যন্ত প্রচুর ডিসকভারি হইছে। কিন্তু ডাটা যেটা এখন বলে রিসেন্ট 30 বা 40 ইয়ার্স এ খুব বেশি অ্যান্টিবডি ডিসকভারি হয় নাই। সো এটা খুবই হচ্ছে ডিক্লাইনিং স্টেজে আছে। তো নতুন মানে ক্লাসেস অফ অ্যান্টিবায়োটিক্স আর ডিসকভার হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে বাড়তেছে। হুম, The new antibody discovery হচ্ছে কমতেছে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। একটা নরমাল একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে যদি অ্যান্টিবায়োটিক্স না থাকে আরকি। সো যেহেতু অ্যান্টিবায়োটিক্স ডিসকভার হচ্ছে না এবং তাদের রেজিস্ট্যান্স গ্রো করতেছে, সো অল্টারনেটিভ একটা অ্যাপ্রোচ চিন্তা করা উচিত। এইজন্য মানুষ এখন চিন্তা করতেছে ফেজ থেরাপি হিসেবে আরকি। তো আমি জাস্ট দর্শকদের জন্য একটু বলে রাখতে চাই। মানে কেউ হয়তো নাও জানতে পারেন যে ফেজ হচ্ছে ভাইরাস যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। জাস্ট রিমাইন্ডার এর জন্য। হ্যাঁ? হ্যাঁ, তো সেই স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করতে পারি এস এ হিউম্যান টু ফাইট এগেইনস্ট ব্যাকটেরিয়া। এটাকেই ভাইয়া ফেজ থেরাপি বলছেন। আচ্ছা আমি একটু এড করি যেহেতু হুম, বলছো আরকি ফেজ থেরাপি। সো আমি একটু আগে বলছি বাট আবারও জাস্ট রিমাইন্ডার টাইপের আরকি। হুম, হুম, তো প্রিন্সিপালটা হচ্ছে ফেজেস গুলা হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। এখন কিভাবে ইনফেক্ট করে? তো ফেজেস গুলো ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়ার ওয়ালে বা সারফেসে হচ্ছে বাইন্ড করে তার টেইল ফাইবার বা স্পাইক দিয়ে। এখন এরপরে যেটা করে তার ডিএনএ টা ফেজের যে ডিএনএ টা সেইটা ব্যাকটেরিয়ার ভিতর হচ্ছে ইনজেক্ট করে দেয়। এবং সেই ডিএনএ টা তখন আবার হোস্ট ব্যাকটেরিয়ার নিজের সেলুলার মেশিনারিজ কন্ট্রোল নিয়ে তার মেশিনারিজ গুলা তৈরি করে। যেটা হুম, হচ্ছে ফেজ ক্যাপসিড বা তার অনেকগুলা প্রোটিন তৈরি করার জন্য যা লাগে সেগুলো তৈরি করে এবং অনেকগুলা ব্যাকটেরিওফেজ তৈরি হয় একটা ব্যাকটেরিয়া থেকে। মানে ডিফারেন্ট ফেজের জন্য ডিফারেন্ট সাইজ থাকে। এগুলাকে আমরা বার্ড সাইজ বলি। কতগুলা ফেজ একটা ব্যাকটেরিয়াতে বের হয়ে আসবে। এবং এই ফেজেস গুলা তখন ওই ব্যাকটেরিয়াটাকে কিল করে তাকে লাইস করে বের হয়ে আসে। তার মানে এই ফেজেস গুলা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। এখন আইডিয়াটা হচ্ছে যে প্রতিটা টাইপ অফ ব্যাকটেরিয়া স্ট্যাফিলোকক্কাস বা আদার ব্যাকটেরিয়া এগেইনস্ট এ বিভিন্ন রকম ফেজেস নেচারে থাকে।
রিসেন্টলি এগুলো প্রচুর ডিসকভারি হচ্ছে। আমাদের ল্যাবেই ধরো 200-র বেশি ব্যাকটেরিওফেজ ডিসকভার হয়েছে লাস্ট 9 to 10 ইয়ার্স। এর মধ্যে কিছু ফেজেস কে মানে ক্লিনিক্যাল ট্রায়াল না, ওটা হচ্ছে কেস বাই কেস বেসিসে ট্রায়াল হচ্ছে, এখনো ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, ওভাবে যায় নাই। এফডিএ তে কিছু ট্রায়াল চলতেছে, বাট ব্যাকটেরিওফেজকে এখনো ওই এফডিএ অ্যাপ্রুভড করে না আর কি, এটা এখনো ক্লিনিক্যাল ট্রায়াল লেভেলে আছে। বাট রিসেন্টলি প্রচুর স্টাডি হচ্ছে, সো খুব শীঘ্রই এগুলা ক্লিনিক্যাল ট্রায়ালে চলে আসবে, প্লাস হচ্ছে অ্যাপ্রুভ হয়ে মানুষের ইনফেকশনের ক্ষেত্রে ট্রিট করার জন্য চলে আসবে। কিছু অ্যাডভান্টেজেস আছে ফেজ থেরাপি, যেটা হচ্ছে যে এগুলা ডিসকভারি খুব সহজ। ব্যাকটেরিয়া থাকলে ন্যাচারাল বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে তাদের একসাথে কো-কালচার করলেই সার্টেন ওয়েতে ব্যাকটেরিওফেজগুলো ডিসকভার করা যায়। এবং ন্যাচারাল হচ্ছে নাম্বারটা হচ্ছে হিউজ। লিটারেচার যেটা বলে ব্যাকটেরিয়ার নাম্বার হচ্ছে ন্যাচারাল হচ্ছে 10 to the power 30 এর মতো। ব্যাকটেরিওফেজ হচ্ছে তার চেয়ে 10 টাইমস হায়ার, which is a good sign যে তার মানে ন্যাচারাল প্রচুর আছে এবং সেগুলোকে আমরা ডিসকভার করতে পারবো। ডিসকভারি মেথড গুলো যেহেতু খুব কমপ্লিকেটেড না, তো এটা আরেকটা অ্যাডভান্টেজ যে ফেজেস চাইলেই হচ্ছে ডিসকভার করে সেটাকে থেরাপি হিসেবে ইউজ করা যাবে। এছাড়া আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে ফেজেস গুলো হচ্ছে খুবই স্পেসিফিক। যে ব্যাকটেরিয়াকে তুমি টার্গেট করতে চাও শুধু সেই ব্যাকটেরিয়াকে কিল করবে। অ্যান্টিবায়োটিক্স যেটা হয় কি দেখা যায় ওই ইনফেক্টিভ ব্যাকটেরিয়া যেটা থাকে প্যাথোজেনিক সেটাকে কিল করার সাথেও আমাদের গাটের বা বডির অনেক এসেনশিয়াল ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম মেটাবলিজম বা বিভিন্ন প্রসেসে কাজ করে, সেগুলোকে কিল করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স গুলো মূলত। ফেজেস হচ্ছে এই জায়গায় একটা খুব অ্যাডভান্টেজ দেয় যে চাইলে সে স্পেসিফিক্যালি ওই ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারবে। এরকম অনেক অ্যাডভান্টেজেস আছে আর কি, কিছু লিমিটেশনসও আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যান্টিবায়োটিক্স এর পাশে ফেজেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। দু একটা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ যদি মেনশন করেন। লিমিটেশনটা হচ্ছে যেটা একটা লিমিটেশন হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ফেজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে। ওকে। ব্যাকটেরিয়া ফেজ যেরকম হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, ব্যাকটেরিয়াও তার এগেইনস্টে এই আমি যেরকম দেখালাম যে অ্যান্টিফেজ ডিফেন্স সিস্টেম জিনস থাকে, এদের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে ফেজের এগেইনস্টে রেজিস্ট্যান্স গ্রো করার জন্য। এটা একটা আর যেহেতু এটা স্পেসিফিক, তো স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া ইনফেক্ট যদি কোনো সার্টেন পিপলকে করে তাহলে তার এগেইনস্টে ওই দেখা যাবে এক্সিস্টিং যে ফেজেস গুলো আছে সেগুলো হয়তো কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাকে ওই স্ট্রেনটা পেশেন্ট থেকে নিয়ে দেন ওইটাকে একটা ল্যাব সেটিং এ ইউজ করে ওই ফেজেস খুঁজতে হবে। তার মানে নতুন ফেজ ডিসকভারি করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো সেটা পাওয়া নাও যেতে পারে এবং এটা একটা সার্টেন টাইম লাগবে, সে পর্যন্ত হয়তো পেশেন্টটা বেঁচে থাকতে নাও পারে। বুঝতে পেরেছি। এরকম আরো অনেক লিমিটেশন আছে আর কি। সেটাই। আমি জানি আপনি এই ম্যানুস্ক্রিপ্টের নেক্সট স্টেপ নিয়েও কাজ করছেন। আমরা ইনশাল্লাহ আবার কথা বলবো নেক্সট স্টেপ নিয়ে। আর আমাদের সাথে আপনার রিসার্চটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য, এবং দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের শোনার জন্য। থ্যাংক ইউ বান্না, আমারও খুব ভালো লাগছে এসে। আমি মনে হয় প্রথম কারোর সাথে আমার সায়েন্স নিয়ে কোনো একটা ফর্মাল সেটিং এ কথা বলছি, মানে বাংলাতে। নিজের সায়েন্স মানে সায়েন্সকে নিজের ভাষায় বোঝাতে ভালোই লাগে। শুরুতে একটু ডিফিকাল্ট লাগে যে পুরোপুরি বাংলা কিভাবে বলবো, কিন্তু সামহাও ইংরেজি শব্দ চলে আসে আর কি। মাই প্লেজার, থ্যাংক ইউ অল।